নবম শ্রেণীর সেট অধ্যায়ে একদম প্রথম অধ্যায়ে এরকম একটা দাবি আছে যে মৌলিক বর্গ সংখ্যার সেট একটা ফাঁকা সেট। মৌলিক বর্গ সংখ্যার সেট একটা ফাঁকা সেট। তো তোমরা সবাই জানো মৌলিক সংখ্যা কি, তোমরা সবাই জানো বর্গ সংখ্যা কি, রাইট? মৌলিক সংখ্যা কি সেটাও জানো, বর্গ সংখ্যা কি সেটাও জানো। আচ্ছা, তো মৌলিক বর্গ সংখ্যার সেট একটা ফাঁকা সেট, এর মানে কি? এর মানে হলো এমন কোনো সংখ্যা নেই যেটা একই সাথে মৌলিক সংখ্যা এবং বর্গ সংখ্যা। এমন কোনো সংখ্যা নেই যেটা একই সাথে মৌলিক সংখ্যা এবং বর্গ সংখ্যা। তো আহ, এমন কোনো সংখ্যা নেই যেটা একই সাথে মৌলিক সংখ্যা আবার বর্গ সংখ্যা। এর মানে হলো একটা মৌলিক সংখ্যা কখনো বর্গ সংখ্যা হইতে পারে না, এবং একটা বর্গ সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হইতে পারে না। তো আমি এই জিনিসটা এইভাবেই তোমাদের সামনে প্রমাণ করব যে একটা বর্গ সংখ্যা কখনো মৌলিক হতে পারে না, এই জিনিসটা প্রমাণ করব। এই জিনিসটা প্রমাণ করলেই কিন্তু এই ব্যাপারগুলো প্রমাণ হয়ে যাবে, রাইট? এটা তো আমি অল্প একটু মনে করে দিই মৌলিক সংখ্যা কারা। মৌলিক সংখ্যা হলো 2, যার গুণনীয়ক ঠিক দুইটা, যার গুণনীয়ক হলো ঠিক দুইটা, 1 এবং 2। 2 1 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে ভাগ যায়। এরপরে 3 একটা মৌলিক সংখ্যা, এরপরে 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, তারপরে 11 একটা মৌলিক সংখ্যা, তারপরে 13 একটা মৌলিক সংখ্যা, 17, রাইট? আমি আর লিখলাম না। তো মৌলিক সংখ্যার আসলে শেষ নাই, ঠিক আছে? এটা তো মৌলিক সংখ্যা কারা? ওই সকল সংখ্যা যারা শুধু 1 দিয়ে ভাগ যায় এবং নিজেদেরকে দিয়ে ভাগ যায়, এবং মানে কেবল দুইটা উৎপাদক, কেবল দুইটা উৎপাদক, ঠিক দুইটা, 2 এর কমও না 2 এর বেশিও না, ঠিক আছে? এটা এবং মৌলিক সংখ্যা কিন্তু একের পর থেকে শুরু হয়। তো কেন মৌলিক সংখ্যা একের পর থেকে শুরু হয় সেটা নিয়ে আমি আজকে কথা বলবো না। আচ্ছা, তো আজকে শুধু বলবো যে মৌলিক সংখ্যা একের পর থেকে শুরু হয়, শেষ। প্রথম মৌলিক সংখ্যা হলো 2। আচ্ছা, এরপর হলো বর্গ সংখ্যা কারা। তো বর্গ সংখ্যা কারা? তো আমার এই মৌলিক সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমি ওই সকল বর্গ সংখ্যা নিয়েই কথা বলবো যারা পূর্ণ সংখ্যা। তাহলে 1 কিন্তু একটা বর্গ সংখ্যা, কারণ 1 হলো 1 এর স্কোয়ার। এরপরে বর্গ সংখ্যা কে? 4। 4 হলো 2 এর স্কোয়ার। এরপরে বর্গ সংখ্যা কে? 9, কারণ সেটা হলো 3 এর স্কোয়ার। এরপর হলো 16, এটা হলো 4 এর স্কোয়ার। এরপরে আছে তোমার 4 এর পরে আছে আহ 4 এর পরে আছে তোমার, সরি, 4 এর স্কোয়ার, তারপর হলো 25, যেটা হলো 5 এর স্কোয়ার। তাহলে মৌলিক সংখ্যা হলো এগুলো, আর বর্গ সংখ্যা হলো এইভাবে, রাইট? এটা তো মৌলিক সংখ্যা যেহেতু একের পরে শুরু হয়, তাহলে বর্গ সংখ্যার পেঁচালটা, তো এই যে বর্গ সংখ্যা 1, সে তো আর মৌলিকও না, রাইট? মৌলিক না, তাহলে 1 যে মৌলিক না এটা আমরা এমনিতে জানি। তাহলে আমরা বর্গ সংখ্যা এককে নিয়ে আমরা চিন্তা করব না। আমরা আমাদের চিন্তা ভাবনা শুরু করব এই যে 4 থেকে, ঠিক আছে? এটা 4 কি? 4 হলো 2 এর স্কোয়ার থেকে শুরু, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো বর্গ সংখ্যার কিন্তু কোনো শেষ নাই। 4, 9, 16, 25, এই বর্গ সংখ্যার শেষ নাই। তো আমি যদি প্রথমে প্রমাণ করব 4 মৌলিক না, এরপরে প্রমাণ করব 9 মৌলিক না, এরপরে প্রমাণ করব 16 মৌলিক না, এরপরে প্রমাণ করব 25 মৌলিক না, তা আমি যদি এইভাবে প্রমাণ করতে চাই তাহলে আমার তো প্রমাণ জীবনও শেষ হবে না। কারণ কি, বর্গ সংখ্যা কিন্তু অসীম সংখ্যক। 25 পরে 36 আছে, তারপরে 49 আছে, 64 আছে, বর্গ সংখ্যা শেষ নাই। তার মানে আমি যদি একটা একটা করে ধরে আলাদা আলাদা ভাবে প্রমাণ করি যে 4 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 16 মৌলিক সংখ্যা না, 25 মৌলিক সংখ্যা না, এইভাবে প্রমাণ করলে হবে না। শুধু এইটা না, তুমি জাস্ট মনে করো তুমি 100টা প্রমাণ করছো, তুমি এই 100টা বর্গ সংখ্যার ব্যাপারে প্রমাণ করলা একটা একটা করে। 4 এর ব্যাপারে প্রমাণ করলাম মৌলিক না, 9 কে প্রমাণ করলাম মৌলিক না, 16 মৌলিক না, 25 মৌলিক না। এইভাবে তুমি 100টা বর্গ সংখ্যার ব্যাপারে প্রমাণ করলা যে এই প্রথম 100টা বর্গ সংখ্যা কেউই মৌলিক না। সেখান থেকে কিন্তু তুমি বলতে পারবা না যে এর পরের গুলোও মৌলিক না, কারণ সন্দেহ কিন্তু ঠিকই থেকে যায়। গণিতে প্রমাণের জন্য তুমি প্রমাণ করলে সবার জন্যই করতে হবে, এখন সবার জন্য আমি করতে পারতেছি না, 100টার জন্য করে বাকিদের জন্য কিন্তু আমি করতে পারবো না, ঠিক আছে? এটা তো এখানে আমরা আরেকটা অ্যাপ্রোচ নিতে হবে, যেটাকে বলে সাধারণ অ্যাপ্রোচ বা জেনারেল অ্যাপ্রোচ, ঠিক আছে? এটা তো একটু খেয়াল করো, বর্গ সংখ্যার সবার একটা বৈশিষ্ট্য আছে। বর্গ সংখ্যার একটা বৈশিষ্ট্য কি? প্রত্যেকটা বর্গ সংখ্যা কোন না কোনো সংখ্যার স্কোয়ার। আমি প্রমাণটা এইভাবে লিখবো যে ধরি এক্স স্কোয়ার একটি বর্গ সংখ্যা, ধরি এক্স স্কোয়ার একটি বর্গ সংখ্যা। এক্স স্কোয়ার একটা বর্গ সংখ্যা, এবং এখানে আমরা এক্স এর মান, আমরা এক্স হলো একটা স্বাভাবিক সংখ্যা, এক্স হলো একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং এক্স এর মান একের চেয়ে বড়। এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মান একের চেয়ে বড়। এই যে 2 একটা স্বাভাবিক সংখ্যা একের চেয়ে বড়, 3 একটা স্বাভাবিক সংখ্যা একের চেয়ে বড়, 4 একটা স্বাভাবিক সংখ্যা একের চেয়ে বড়, 5 একটা স্বাভাবিক সংখ্যা একের চেয়ে বড়। এরা সবাই একের চেয়ে বড় এবং এরা সবাই স্বাভাবিক সংখ্যা। তো এদের স্কোয়ার কিন্তু একটা বর্গ সংখ্যা, রাইট? 2 এর স্কোয়ার একটা বর্গ সংখ্যা, 3 এর স্কোয়ার একটা বর্গ সংখ্যা। একইভাবে এই এক্স এর স্কোয়ার আমরা ধরলাম এটা একটা বর্গ সংখ্যা, ওকে? আচ্ছা, এখন এর উৎপাদক কয়টা আছে? এক্স স্কোয়ারের উৎপাদক
এক্স স্কোয়ারের উৎপাদক ওয়ান, কিন্তু এক্স স্কোয়ার একটা উৎপাদক। ওয়ান যে কোনো সংখ্যার একটা উৎপাদক, যে কোনো সংখ্যা নিজে নিজের উৎপাদক। তাহলে এক্স স্কোয়ারের উৎপাদক কিন্তু এক্স স্কোয়ার নিজে, চার চারের উৎপাদক, নয় নয়ের উৎপাদক, ষোলো ষোলোর উৎপাদক। এখন আরেকটা আছে, সেটা হলো এক্স। এক্স স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার সমান হলো এক্স গুণ এক্স। তাহলে এক্স এক্স এরা যদি স্বাভাবিক সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা হয়, তাহলে এই যে এক্স, এই এক্সও কিন্তু এক্স স্কোয়ারের একটা উৎপাদক। তো এখন এক্স স্কোয়ারের উৎপাদক, এখন আমি কি বলবো, যেহেতু তার উৎপাদক দুইটার চেয়ে বেশি, এক্স স্কোয়ার উৎপাদক দুইটার চেয়ে বেশি, এক দুই তিন দুইটার চেয়ে বেশি আছে। ও, এক্স এর উৎপাদক যেহেতু দুইটার চেয়ে বেশি আছে, এর মানে হলো এক্স মৌলিক না। এটা প্রমাণ হয়ে গেছে? না, এটা আমরা বলতে পারতেছি না। কারণ কি, আমরা কিন্তু জানি না যে এখানে একটা ওয়ান আছে, ঠিক আছে, এটা এক্স স্কোয়ার, এটা এক্স আছে। এখন এমনও হইতে পারে যে এই যে ওয়ান এক্স স্কোয়ার এক্স, এরা সবাই সমান। এরা যদি সবাই সমান হয় তাহলে তো উৎপাদক আছে একটা। আবার এমন হইতে পারে যে এদের যে কোনো দুইটা সমান, বাকিটা আলাদা, তখনও কিন্তু হইতে পারে সংখ্যাটা মৌলিক। তো আমি প্রমাণ করতে হবে যে ওয়ান এক্স স্কোয়ার এক্স এরা প্রত্যেকে আলাদা আলাদা সংখ্যা। ওয়ান এক্স স্কোয়ার এবং এক্স এরা প্রত্যেকে যদি আলাদা আলাদা সংখ্যা প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এক্স স্কোয়ারের উৎপাদক দুইটার চেয়ে বেশি। এই তিনটা সংখ্যা ওয়ান এক্স স্কোয়ার এক্স, আমি যদি প্রমাণ করতে পারি যে এই তিনটা সংখ্যা টোটালি আলাদা আলাদা সংখ্যা, তাহলে আমি বলতে পারবো যে এক্স স্কোয়ারের উৎপাদক দুইটার চেয়ে বেশি। তো এক্স স্কোয়ার উৎপাদক যেহেতু দুইটার চেয়ে বেশি, তার মানে এক্স স্কোয়ার মৌলিক না, এক্স স্কোয়ার একটা যৌগিক সংখ্যা। এটা বলার জন্য আমি আগে দেখতে হবে যে এরা সমান না। তো আমি দেখতেছি। তো আমরা প্রথমে দেখবো এক্স ওয়ান থেকে আলাদা। এটা কিভাবে দেখবো? আমরা বলবো যেহেতু এক্স গ্রেটার দেন ওয়ান, সেহেতু এক্স নট ইকুয়ালস টু ওয়ান, সেহেতু এক্স আর ওয়ান কিন্তু সমান না, রাইট? এটা আবার এই যে ওয়ান এবং এক্স স্কোয়ার, এই দুজনও কিন্তু সমান না। কারণ আবার এক্স স্কোয়ার ওয়ান এর সমান যখন, এক্স ইকুয়াল টু ওয়ান, রাইট? যখন এক্স ইকুয়াল টু ওয়ান, তখনই কিন্তু এক্স স্কোয়ার ওয়ান এর সমান হবে। আর কোনো চান্স নাই, কারণ আমরা এক্স কিন্তু এখানে পজিটিভ, এই কারণে আমি মাইনাস ওয়ান নিয়ে চিন্তা করলাম না। কিন্তু এটা তো, কিন্তু আমরা জানি এক্স ওয়ান এর চেয়ে বড়, তার মানে এক্স নট ইকুয়ালস টু ওয়ান। আর এক্স যেহেতু নট ইকুয়ালস টু ওয়ান, সেহেতু এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে প্রমাণ হলো এই দুজনের কেউই কিন্তু ওয়ান এর সমান না। এক্স স্কোয়ারও ওয়ান এর সমান না, এক্স ও ওয়ান এর সমান না, এই দুজন আলাদা। তার মানে ওয়ান টোটালি আলাদা একটা উৎপাদক। এখন বাকি দুজন যদি সমান হয়, তাহলে তো উৎপাদক দুইটা হয়ে গেল। তো এই দুজন যে সমান না, সেটাও প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? যে এক্স স্কোয়ার সমান এক্স, এই দুটা জিনিস সমান, এই দুটো এই পরের দুটা সমান যখন আমরা উভয় পক্ষকে এক্স দিয়ে ভাগ দিতে পারি, ভাগ দিলে এক্স ইকুয়াল টু ওয়ান, যখন এক্স ইকুয়াল টু ওয়ান। কিন্তু ওই একই কথা, এক্স একের চেয়ে বড় আমরা ধরে নিছি, এক্স কে আমরা একের চেয়ে বড় ধরে নিছি, সেহেতু এক্স নট ইকুয়ালস টু ওয়ান, এবং সেহেতু এক্স স্কোয়ার নট ইকুয়ালস টু এক্স। তার মানে এখান থেকে কিন্তু প্রমাণ করলাম এদের কেউই একের সমান না, এবং এরাও সমান না। তার মানে এই তিনটা আলাদা আলাদা উৎপাদক। সুতরাং ওয়ান এক্স স্কোয়ার ও এক্স ভিন্ন উৎপাদক, ভিন্ন 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 উৎপাদক, ভিন্ন ভিন্ন উৎপাদক। এর মানে হলো এই এক্স স্কোয়ারের উৎপাদক দুইটার বেশি। এরা যদি ভিন্ন ভিন্ন হয়, দুইটার, যেহেতু দুইটার বেশি, সুতরাং এক্স স্কোয়ার মৌলিক সংখ্যা নয়, এক্স স্কোয়ার মৌলিক সংখ্যা নয়। যেহেতু এক্স স্কোয়ার মৌলিক সংখ্যা না, তার মানে এই যে যুক্তিটা আমি দিলাম, এক্স এর উপরে নির্ভর করে যুক্তিটা দিলাম, এই যুক্তিটা কিন্তু আমি কোনো এক্স এর মান 2 ধরেও দেয় নাই, এক্স এর মান 3 ধরেও দেয় নাই, এক্স এর মান 4 ধরেও দেয় নাই, এক্স এর মান 5 ধরেও দেয় নাই। আমি এই যুক্তিটা দিছি কিভাবে? আমি এই যুক্তিটা দিছি খুবই কমন একটা যুক্তি, যে এক্স স্কোয়ার একটা বর্গ সংখ্যা, কোনো না কোনো স্বাভাবিক সংখ্যার স্কোয়ার। তাহলে এই 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 বৈশিষ্ট্য বলার কারণে, তাহলে এই যে বৈশিষ্ট্যটা, এই যে বৈশিষ্ট্য যে এক্স স্কোয়ার একটা বর্গ সংখ্যা, এক্স স্কোয়ার যেখানে এক স্বাভাবিক সংখ্যা, এক্স একের চেয়ে বড়, এই বৈশিষ্ট্যটা কিন্তু এই প্রত্যেকটা বর্গ সংখ্যার আছে, রাইট? অসীম সংখ্যক বর্গ সংখ্যার প্রত্যেকের কিন্তু এই বৈশিষ্ট্যটা আছে। তাহলে এই বৈশিষ্ট্য যার থাকে, সে যেহেতু মৌলিক সংখ্যা হইতে পারে না, তার মানে এরা কেউই কিন্তু মৌলিক সংখ্যা হইতে পারবে না। এটারই বলে গণিতের জেনারেল অ্যাপ্রোচ। আমি আলাদা আলাদা যখন সবাইকে ধরা সম্ভব না, তখন আমি এদের কমন কোনো একটা বৈশিষ্ট্য দিয়ে আমি একটা জিনিস, এদের ব্যাপারে কোনো একটা জিনিস প্রমাণ করি। এটা গণিতে আমরা সবসময় করি। তো আশা করি প্রমাণটা তোমাদের ভালো লেগেছে। এখান থেকে আমরা যেটা শিখলাম, বর্গ সংখ্যা কখনো মৌলিক হতে পারে না। তার মানে এমন কোনো সংখ্যা নেই যে একই সঙ্গে মৌলিক সংখ্যা এবং বর্গ সংখ্যা। এই কারণে মৌলিক বর্গ সংখ্যার সেট যদি বলি, আমরা কোনো সংখ্যা পাই না, তখন আমরা মৌলিক বর্গ সংখ্যার সেট হয় একটা ফাঁকা সেট। তো খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।